টপিক হচ্ছে অকুলার থিওরিটিক্স। অকুলার থিওরিটিক্স আসলে এমবিবিএস পরীক্ষায় বা ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় অকুলার থিওরিটিক্স বা অকুলার ফার্মাকোলজি সম্বন্ধে ইম্পর্টেন্ট দুই তিনটা প্র্যাকটিক্যাল প্রশ্ন সার্ভে করে থাকে এবং সেগুলো সহ এবং টোটাল জাস্ট একটা ওভারভিউ দিব থিওরিটিক্স। তো আমরা ফার্স্টে যদি শুরু করি যে কোনো ড্রাগেরই সেটা অপথ্যালমিক হোক অথবা সিস্টেমিক হোক, কিছু ড্রাগটা আমাদের শরীরে কিছু স্টেপ পাস করে যায় যেটাকে আমরা বলি ফার্মাকোকাইনেটিক্স। যেমন ড্রাগের অ্যাবজর্পশন, এটা ডিস্ট্রিবিউশন ডিফারেন্ট পার্টস অফ দ্য বডিতে, এটা মেটাবলিজম এবং আলটিমেটলি এটা এক্সক্রিশন। জাস্ট একটা ব্রিফ ওভারভিউ দিয়ে তারপরে আমরা অপথ্যালমিক থেরাপিউটিক্স। তো অ্যাবজর্পশন যদি আমরা চিন্তা করি, আমরা সবাই জানি অ্যাবজর্পশন is the movement of the drug from its site of administration to the target tissues, and controlling the target tissue to produce the desired effect. And what are the factors that affect the absorption of drug in case of ocular therapeutics বা ophthalmic drug এর কি কি ফ্যাক্টরস আছে যেগুলো এটার অ্যাবজর্পশনটাকে এফেক্ট করতে পারে? এর মধ্যে একটা হচ্ছে ড্রাগ কনসেন্ট্রেশন এন্ড সলিউবিলিটি। হায়ার দ্য কনসেন্ট্রেশন বেটার উইল বি দ্য পেনিট্রেশন। একটা ড্রাগের কনসেন্ট্রেশন যত বেশি হবে এটার পেনিট্রেশনটা তত ভালো হবে। লিপিড সলিউবিলিটি, এটা হচ্ছে যে যত লিপিড সলিউবিলিটি বেশি হবে, higher the lipid solubility, more will be the penetration into the target tissues. And pH, pH টা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমাদের নরমাল আমাদের যে এয়ার এর pH হচ্ছে 7.4, কিছুটা অ্যালকালাইন। So when alkaloid drug weak base is put, more penetration of the drug we get. So what are the barriers that we get for intraocular transport of the drugs? It includes corneal epithelium, which is hydrophobic corneal epithelium and stroma. Then আমাদের দুটো ব্যারিয়ার আছে, একটা হচ্ছে ব্লাড রেটিনাল ব্যারিয়ার, ব্লাড অ্যাকুয়াস ব্যারিয়ার। এই দুটোকে একসাথে বলা হয় ব্লাড অকুলার ব্যারিয়ার। এটা একটা ইম্পর্টেন্ট ব্যারিয়ার। তারপর হচ্ছে ব্লিঙ্ক রেট, চোখের ব্লিঙ্ক রেটের উপর ডিপেন্ড করে ড্রাগের কনসেন্ট্রেশন চোখের উপর কতটা ছড়াবে সেটা ডিপেন্ড করে। অ্যাবজর্পশন থ্রু দ্য কনজেক্টিভাল ভেসেলস এন্ড মিউকোসা and nasorectal barrier of the tears. Then আমরা যদি একটু ডিস্ট্রিবিউশনে যাই, যখন আমরা একটা আই ড্রপ অ্যাপ্লাই করি চোখে, that it undergoes transcorneal absorption, then accumulation in the aqueous humor, মানে segment in the aqueous humor absorption করবে, distribution to the intraocular structures, the different part of the চোখে distribute হবে, and trabecular pressure দিয়ে ultimately it goes into the systemic circulation. And metabolism and excretion, like many of the other drugs, metabolized and excreted by the kidneys or mostly by the kidney. So what are the routes of administration? আমরা কি ভাবে কি পদ্ধতিতে আমরা চোখের ওষুধগুলো কি স্টেপে দিতে পারি বা কি পদ্ধতি? সবচেয়ে কমন যেটা আমরা জানি টপিক্যাল আই ড্রপস, সবচেয়ে কমন ড্রপসের মধ্যেই আই ড্রপস এবং আই প্যান্ট, এটা আমরা সবাই খুশি জানি। আরেকটা টপিক্যাল ফর্মুলেশন আছে, দ্যাট ইজ জেলি। এটা অনেকটা ড্রপ করি, একটা জেলির মতো পদার্থ আমরা যদি চোখে দিয়ে দিই, সেটা আস্তে আস্তে পুরো চোখে ছড়িয়ে যাবে। এন্ড এই তিনটাকে একসাথে বলা হয় টপিক্যাল অ্যাপ্লিকেশন। টপিক্যাল রুটে পেরিওকুলার হচ্ছে চোখের আশপাশে বা চোখের বিভিন্ন সারফেস দিয়ে যেগুলো, যেমন কনজাংটিভার নিচে সাবকনজাংটিভার দিয়ে আমরা কিছু ড্রাগ দিতে পারি ইনজেকশনের মাধ্যমে। সাবটেনন স্পেসে কিছু দিতে পারি। পেরিবালবার যে বাল্ব মানে চোখের দিকটা মানে গ্লোব, যেটা গ্লোবের ঠিক পাশে নিচে বা উপরে আমরা দিতে পারি পেরিবালবার। নিউট্রোবালবার হচ্ছে ঠিক পেছনে, ডাইরেক্ট বাল্বের গ্লোবের ঠিক পেছনে আপনাকে অ্যানেস্থেশিয়া দেওয়ার সময় কোনো সময় এভাবে নিউট্রোবালবার অ্যানেস্থেশিয়া দিই, যেটা আইবলের এন্ড ইন্ট্রাঅকুলার কিছু আছে, যেমন ইন্ট্রাভিট্রিয়াল খুবই কমন, আমরা ইন্ট্রাভিট্রিয়াস কিছু ড্রাগ দিতে পারি। ইন্টারক্যামেরাল হচ্ছে অ্যান্ড্রোসাইন, জাস্ট লেন্স এবং আইরিশ এটা সামনে
ছবিতে এখন দেখবো, তো এটা আমাদের জন্য আরো বুঝতে সুবিধা হবে। যেমন এটা হচ্ছে ড্রপ, আমরা সবাই জানি আই ড্রপ, এটা আই ড্রপের একটা ছবি হবে এখানে ড্রপটা একটা টপিক্যাল রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। এরপরে আমরা যদি যাই ইন্টারভিট্রিয়াল, এটা হচ্ছে যে একটা সিরিঞ্জের মাধ্যমে লিম্বাস থেকে অ্যারাউন্ড 3.5 to 3.5 মিলিমিটার দূরে এটা আমরা দিচ্ছি। আমরা দেখা যাচ্ছে ক্যাডেট সার্জারি করে এখানে আইওএল স্থানীয় স্থাপন করার পরে আমরা অ্যান্টিসেপ্টিক কিছু অ্যান্টিবায়োটিক প্রোভাইড করি। এটা হচ্ছে রিট্রোভার্বাল ইনজেকশনের একটা ছবি, যেখানে আমরা যে অপারেশনের আগে কিন্তু এখন টপিক্যাল বা ড্রপ অ্যানেস্থেসিয়ার মাধ্যমে সার্জারি করানো যেত, কিন্তু যদি কোনো কারণে রিট্রোভার্বাল ইনজেকশন বা অ্যানেস্থেসিয়া দিতে চাই, পুরো ঠোঁটটাকে অ্যানেস্থেসিয়া করতে চাই, সেক্ষেত্রে এইভাবে রিট্রোভার্বাল ইনজেকশন দেওয়া হয়। পাশে ছবি ইনজেকশন দেওয়ার যে রুটগুলো দেখানো হচ্ছে ইন্টারভিট্রিয়াল ইপিএস ডিসকাভারিতে রিট্রোভার্বাল টপিক্যাল আমরা দেখিয়েছি আইড্রপস ইন্ট্রাক্যামেরাল within the segment and subconjunctival subject. এখন যদি আসি যে what are the drugs that are used in the eye, আমরা কি কি ড্রাগ ব্যবহার করি? দুটো পারপাস ব্যবহার করে থাকি কমনলি, হচ্ছে ডায়াগনস্টিক পারপাস এবং অবশ্যই থেরাপিউটিক পারপাস। আচ্ছা, ডায়াগনস্টিক পারপাসটা কি? ডায়াগনস্টিক পারপাসটা হচ্ছে দেখি কর্নিয়াল সারফেসে কোনো অ্যাবনর্মালিটি আছে ওটা ডিটেক্ট করা এর মধ্যে একটা হচ্ছে ফ্লুরোসেন্ট, এটা আইড্রপ আকারে পাওয়া যায়, স্ট্রিপ আকারে পাওয়া যায়। এটা জাস্ট একটা মিস্টেক ড্রপ দিয়ে যদি আমরা চোখে অ্যাপ্লাই করি তাহলে কর্নিয়াটা স্টেইন হয়ে যায় এবং কর্নিয়ার লোকাল ফাউন্ডেশন। আরেকটা আছে স্যাক্রোপেজিক আইড্রপ। অনেক সময় দেখা যায় যে পেডিয়াট্রিক এজ গ্রুপে যদি বেসিক আইড্রপ ইউজ করে তার কতটুকু রিফ্লেক্টিভ এরর আছে সেটা অ্যাকুরেটলি মেজার করে। ডাইলেটিং এজেন্ট কিছু আছে যেটা চোখটাকে ডাইলেট করে, যেমন প্রপিকেমাইড। ওই আমরা চোখ ডাইরেক্ট করতে চাই, অনেক সময় যে ডাইরেক্ট মিন্স ভিডিওতে নরমালি নষ্ট, এটা আমরা করতে চাই পোস্ট সেগমেন্টের কিছু ডিজিজ বিভিন্ন ডায়াগনোসিস ও হাইপারটেনশন পোস্ট সেগমেন্ট এফেক্ট করে সেটাকে ডিটেক্ট করা এবং নরমাল এনজিওগ্রাফির মতো একটা এনজিওগ্রাফি ফান্ডাস এনজিওগ্রাফি ফান্ডাসে বা রেটিনাতে কোনো লিকেজ অবস্ট্রাকশন আছে কিনা এটা দেখার জন্য আমরা সময় আইভি ফ্লুরোসেন্ট ডাই দিয়ে এই ডিজিজগুলো ডিটেক্ট করতে পারি। এই তিন চারটা হচ্ছে কমন ডায়াগনস্টিক পারপাসের উদাহরণ। তবে কোথায় অনেক সময় ফ্লুরোসেন্ট ডাইটা করতে পারে যে একটা কর্নিয়াল ডিজিজ বা কর্নিয়াল অ্যাব্রেশন কিভাবে দেখতে অনেক সময় টিচাররা যে আর ডাইরেক্টিং এজেন্টের কথা এখন ইউজ করতে পারি, যে একটা ডাইরেক্টিং এজেন্ট বড় করতে পারি, সেটা আমরা বলবো যে প্রপিকোনামাইড। ড্রাগ কমনলি ইউজড ফর সাইকোলজিক্যাল ডিপ্রেশন থেকে আমাদের যেটা এটা কিন্তু প্রায় পরীক্ষায় বা পরীক্ষায় সাইকোলজি করতে পারি। কমনলি তিনটা নাম আমরা দেখি, অ্যাক্টিভ কন্ট্রোল সাইকোলজি, তিনটা আইড্রপ আকারে পাওয়া যায়। এগুলো বাচ্চাদের 10 মিনিট দেওয়ার সময় অনেক সময় ইউজ করে আমরা অ্যাকুরেট পাওয়ারটা ডিটেক্ট। এরপর আমরা যদি চলে আসি থেরাপিউটিক পারপাসে, থেরাপিউটিক পারপাসের ক্ষেত্রে আমরা যদি ব্রড ক্যাটাগরি ভাগ করি, পপুলার ইনফেকশন ব্যাকটেরিয়াল হতে পারে, ফাঙ্গাল হতে পারে, ভাইরাল হতে পারে, পপুলার ইনফ্লামেশন যেমন ইউটিআইটিস এসব ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। পপুলার অ্যালার্জি, কমন অ্যালার্জি বলতে যেমন ব্রঙ্কিয়াল অ্যাজমা থাকতে পারে, স্কিন অ্যালার্জি থাকতে পারে, সিমিলার অকুলার অ্যালার্জি থাকতে পারে, সিজনাল অ্যালার্জি যেগুলো সেগুলো কিছু ইউজ করতে পারি। এবং অ্যান্টি গ্লুকোমা কমনলি আমরা গ্লুকোমা পেশেন্ট পাই, সেই সব ক্ষেত্রে যেই সব অ্যান্টি গ্লুকোমা ড্রাগ ইউজ করা হয় কমনলি ফিরে পরীক্ষায় ইউজ করা হয়। তো থেরাপিউটিক পারপাসে আমরা যদি অকুলার ইনফেকশনের কথা চিন্তা করি তাহলে কি কি ইনফেক্টিভ এজেন্ট যেগুলো আছে অ্যাভেলেবল আমরা ইউজ করি। অ্যান্টিব্যাকটেরিয়াল
ব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিভাইরাল। ব্যাকটেরিয়াল গুলো খুবই ইম্পর্টেন্ট এবং আমরা যদি ব্রড যে বিভিন্ন অ্যাভেলেবল ড্রাগ গুলো আছে সেগুলোর আন্ডারে অ্যামিনোগ্লাইকোসাইড, সেফালোস্পোরিন, ম্যাক্রোলিডস আছে। আমি দেখব সেফালোস্পোরিন আসলে টপিক্যাল ড্রপ আকারে পাওয়া যায় না আমাদের দেশে কমার্শিয়ালি, তবে বাকিগুলো মোটামুটি অ্যাভেলেবল। অ্যান্টিফাঙ্গালের মধ্যে পলিনস, অ্যাডোলস এই বিভাগে মাত্র আমরা করতে পারি, তো এটা হয়তো সারা ধরবে না, তবে ন্যাটামাইসিন এবং অ্যাম্ফোটেরিসিন এই দুটো ধরতে পারে। আমি জিজ্ঞেস করব অ্যান্টিভাইরাল ক্ষেত্রে আমরা অ্যাসাইক্লোভির, ভ্যালোসেক্লোভির এগুলো ইউজ করি, কিন্তু এগুলো বেশিরভাগই সিস্টেমিক ড্রাগ, টপিক্যাল হিসেবে এগুলো একটা পাওয়া যায় না। অ্যাসাইক্লোভির অয়েন্টমেন্ট টপিক্যাল আকারে পাওয়া যায়, অ্যাসাইক্লোভির, অ্যানসাইক্লোভির। অ্যান্টিব্যাকটেরিয়াল গুলো যদি এখন একটা আইড্রপের নাম জেনে নিই, করতে পারো, যেমন অ্যামিনোগ্লাইকোসাইডস, কমনলি গেন্টামাইসিন কে প্রোটিন যেটা আমরা ইউজ করে থাকি, এবং দুটো আইড্রপ আকারে পাওয়া যায়, এবং স্টার্ট দেওয়া যেগুলো সেগুলো আইড্রপ, অয়েন্টমেন্ট দুটো ফর্মে পাওয়া যায়। প্রোটোমাইসিন ড্রপ আকারেও পাওয়া যায়, অয়েন্টমেন্ট আকারেও পাওয়া যায়। ফ্লুরোকুইনোসের মধ্যে সিপ্রোফ্লক্সাসিন, গ্যাটিফ্লক্সাসিন, মক্সিফ্লক্সাসিন, প্রোফ্লক্সাসিন, বিসিফ্লক্সাসিন সবগুলোই আইড্রপ আকারে এবং সিপ্রোফ্লক্সাসিন, মক্সিফ্লক্সাসিন অয়েন্টমেন্টে পাওয়া যায়। ম্যাক্রোলিডস এর মধ্যে আমরা যদি ভাগ করি, অ্যাজিথ্রোমাইসিন ড্রপ আকারে পাওয়া যায়, এবং সালফোনামাইডস এর ভিতরে ক্লোরামফেনিকোল ও ড্রপসান বড় আকারে পাওয়া যায়। এগুলো আমরা ইউজ করি বিভিন্ন ব্যাকটেরিয়া, চোখের ব্যাকটেরিয়াল ইনফেকশন। এখন অকুলার ইনফ্লামেশনে যদি আসি, কিছু অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট যেগুলো আমরা ইউজ করে থাকি, যেমন বিএটিস সহ বিভিন্ন চোখের ইনফ্লামেটরি ডিজিজে স্টেরয়েডস এবং নন স্টেরয়েডাল অ্যান্টিড্রাগস। স্টেরয়েডস এর মধ্যে প্রেডনিসোলোন, ডেক্সামিথাসোন, ক্লোরোমিথোলন এগুলো আইড্রপ আকারে পাওয়া যায়। পরীক্ষা করতে পারে যে একটা স্টেরয়েডের নাম বলো, এগুলো আইড্রপ আকারে ইউজ করতে পারে, তখন ডেক্সামিথাসোন বলতে পারেন, প্রেডনিসোলন খুবই কমনলি অ্যাভেলেবল। নন স্টেরয়েডাল অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ড্রাগসের মধ্যে ব্রোমোফেন এবং নিকোটিন এগুলো পাওয়া যায়, এবং আমরা বিভিন্ন স্টেরয়েড স্পেয়ারিং এজেন্ট হিসেবে দেখা যায় যে সব পেশেন্টকে আমরা স্টেরয়েড দিতে চাই না বা স্টেরয়েড দিলে আমরা কিন্তু নন স্টেরয়েডাল অ্যান্টি-ইনফ্ল্যামেটরি অ্যান্টি অ্যালার্জিক প্রিপারেশন। আসলে অ্যালার্জি খুবই কমন, বাচ্চাদের হয়, বড়দের হয়, এবং সিজনাল অ্যালার্জির একটা প্রকোপ দেখা যায় আমাদের দেশে। সেক্ষেত্রে আমরা এইসব ড্রপগুলো ইউজ করি। দেখা যাচ্ছে মাস্ট স্টেবিলাইজার, যেমন সোডিয়াম ক্রোমোলাইকেট, এটা আমাদের দেশে পাওয়া যায়। কোয়ালেকশন বোথ অ্যান্টি হিস্টামিক প্রপার্টি অ্যান্ড মাস্ট স্টেবিলাইজিং প্রপার্টি, অলোপেটাডিন খুবই কমন ইউজ করা হয়, এবং স্টারের ভিতরেও থাকে যে অলোপেট কোন গ্রুপের ড্রাগ যদি এনটেল বলে স্টারের খুবই এনএসএস আমরা ইউজ করতে পারি প্রমোশন এবং কিছু হাই অ্যালার্জিক ডিজিজ such as ভার্নাল কেরাটোকনাইটিস, যেমন ডোটিপ্রেনল ইউজ করা যায়, ক্লোরোমিথোলন, মনোপ্রেনল, লো ডোজ, আর ডেক্সামিথাসোন, প্রেডনিসোলন আমরা হাই ডোজ সবগুলোই ড্রপ আকারে টপিক্যালি অ্যাভেলেবল। অ্যান্টিগ্লুকোমা ড্রাগটা আমরা মোটামুটি শেষ অংশে করব। অ্যান্টিগ্লুকোমা ড্রাগস এর মধ্যে কমনলি যেটা দুই ভাগে আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে ফার্স্ট অফ অল একটু জেনে নিই গ্লুকোমাটা হচ্ছে চোখের নিজস্ব যে প্রেশার, স্কিন প্রবলেম প্রেশার কারণে বেড়ে যায়, নরমালের থেকে বেশি হয়, সেক্ষেত্রে ইন্ট্রাকুলার প্রেশার মানে হচ্ছে পাওয়ার রিলেটেড টু অ্যাকোসিমারটা যদি বেশি, অ্যাকোসিমারের কারণে ইন্ট্রাকুলার প্রেশারটা হচ্ছে, তাহলে আমরা ইন্ট্রাকুলার প্রেশার কমাতে কিভাবে কমাতে পারি? একটা হচ্ছে চোখ থেকে অ্যাকোয়াস ড্রেন হয়ে যাওয়াটাকে যদি বাড়িয়ে দিই, অথবা অ্যাকোয়াস তৈরি হওয়াটাকে যদি কমিয়ে দিই, এটার উপর ভিত্তি করে অ্যান্টিগ্লুকোমা ড্রাগগুলো তৈরি করা হচ্ছে। যেভাবে ভাগ করে এটা কাজ করে হচ্ছে অ্যাকোসিমারটাকে কমানো, স্ট্রেটাসটাকে বাড়ানো। অ্যাকোসিমার প্রদূষণটাকে কমানোর জন্য যেসব ড্রাগ অ্যান্টিগ্লুকোমা ড্রাগ ইউজ করা হয় সেগুলো হচ্ছে বিটা ব্লকার্স, আলফা অ্যাগনিস্ট, কার্বোলিন, বিটা ব্লকার্সটাই আমরা কমানোর জন্য চাই। বিটা ব্লকার্স বলতে আমরা আর অ্যাকোস্টেইনেজ দ্বারা যেসব ড্রাগ হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন আর
বিটা ব্লকার থেকে আমরা একটু ভাগ করতে চাই নন সিলেক্টিভ সিলেক্টিভ বিভাগে ভাগ করা যায় নন সিলেক্টিভ মিন্স ইমোডল ভ্যারিয়েন্ট খুবই কমনলি ইউজ করা হয় এবং লেগোবিউরোল তো অত কমন না ইমোডল ভ্যারিয়েন্ট ইমোডল নামটা মনে রাখলে ইমোডল মানে সিলেক্টিভ বিটা 1 ব্লকার সেটা হচ্ছে বিটাক্সন এটা খুব একটা কমনলি আমরা ইউজ করি না থ্যাংক ইউ আসলে আমাদের থেরাপিউটিক্স এর মধ্যে ইম্পর্টেন্ট যে কয়েকটা জিনিস আমরা এখানে আমাদের জানতে হবে কি কি অ্যান্টি ইনফেক্টিভ হোক অ্যান্টিবায়োটিক হোক বা অ্যান্টি ভাইরাল ফাঙ্গাল এগুলো আমরা কোন ড্রাগগুলো ইউজ করি টিআরআরজি এই ড্রাগের দুই তিনটা ইম্পর্টেন্ট নাম এটাতে করতে পারলে থেরাপিউটিক্স থেকে সারা বেশি করবে না তবে ফ্যাক্টরগুলো যে কি কি ফ্যাক্টর তো একটা ড্রাগের জন্য ইম্পর্টেন্ট